জানতামই না। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারি যে যাওয়ার এই 1 সপ্তাহ আগে জানতে পারছি। আপনি তখন আটকাতেন? আটকাইছে মানে পার্শ্ববর্তী একটা মেয়ে আছে, মানে রিমি বলছে ভাই আমিও যাব, আমি ওই ক্লাবে আমি একটা চাকরি করছি, খুব ভালো। আপনি কখন বুঝতে পারলেন যে আপনার স্ত্রী এভাবে মানে ফাঁদে আটকা পড়ছে? মানে প্রায় 1-1.5 মাস পর আমাকে ফোন দিল, আমি খুব মানে কষ্টতে আছি, আমাকে নির্যাতন করতেছে, আমাকে পাড়া বিক্রি করে দিছে। কে ফোন দিল আপনাকে? সে আমাকে ফোন দিল। কিভাবে ফোন দিল আমাকে, একটা ইন্ডিয়ানের ওলা ফোন দিল, এই আপনাকে বিতিকে আপনাকে মানে ওয়াইফ কি আমাকে, হ্যাঁ কতে আমাকে ওই এলাকার লোকেশন দিছে, ওই এলাকার ঠিকানা দিছে, রুম নাম্বার দিছে। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে বলেন, হেল্প করেছে কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? দুজনই হেল্প করেছে, ইন্ডিয়ান পাকিস্তান দুজন হলে, দুটা মহাসেন আর একটা জানে কি জাম না, মানে এটাই মানে দুইজন লোক? হ্যাঁ, দুজন লোক আমাকে হেল্প করছে। আচ্ছা আচ্ছা। হেল্প করার পরে আমার পাসপোর্টটা করলাম, পাসপোর্ট করার পরে আমাকে যে বাংলাদেশের যে দালাল রোহান, ওই আমাকে ফোন দিয়ে বলো এত পাইতারা করে কোনো লাভ নাম করে টাকা দাও, তোমার বউ আনতে হইলে আমাকে টাকা দিতে হইব। তখন আমি ওর সাথে কথাবার্তা বললাম। কেন আপনি আপনার বউকে যখন পাঠালেন তখন টাকা দিয়ে পাঠাননি? না, তারা তো টাকা পায় না, রূপার মাধ্যমে গেছে, রোহান আর রূপার মাধ্যমে গেছে। মানে কোনো টাকা লাগেনি? না, কোনো টাকা দেন। আচ্ছা আচ্ছা, আপনি যখন জানলেন যে আপনার স্ত্রী দেশের বাইরে এরকম একটা কঠিন সময়ের মধ্যে আছে, এরকম একটা কঠিন বিপদের মধ্যে, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? তখন আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। জানতেন যে আপনি আর ফেরত পাবেন? আমি জানতাম না, পরে আমি টাকার ব্যবস্থা করছি, আমি পাসপোর্ট করছি, পরে ওকে দেখালাম, দেখেন যদি আমরা না জানতো আমি তো বিদেশে আমো, যে কিডনিপের চলে আমি ব্যবস্থা করে আমো, ওরা কাছে তোলে আমার টাকা দাও। পরে আমি প্রায় 2 লাখ টাকার মতন আমি ওকে দিছি। 2 লাখ টাকা? 2 লাখ টাকা দিছি। টাকাটা দিলেন কাকে? টাকা দিয়েছে রোহান্ডে, টাকা দিয়েছে রোহান্ডে। ওই যে দুবাইতে যে ছিল? দুবাই টাকাটা দিয়েছিল আপনার চিটাগাঙ্গে, আর বাংলাদেশে যে প্রথম পাঠাইছে ও টাকা দিয়েছিল ড্যামরা স্টাফ কোয়ার্টার, আপনার এই ড্যামরা ব্রিজের নিচে। ব্রিজের নিচে কিভাবে? ওরা ফোনে কথা হয়েছে, বঙ্গমার্কেটের থেকে মানে কত 70 ধরে ফোনে কথা ওই জায়গায় গেছে। কাকে দিলেন টাকাটা? টাকাটা রোহানের মানে ওইখানে একটা ফিলার আছে, ফিলারের সাইডে টাকা রাখছে, ওরা নিয়ে গেছে। বুঝিনি, মানে একটু বুঝে বলেন। মানে বঙ্গমার্কেট তোমার কত হয়েছে, মানে এইভাবে যাইতে হবে ঠিকানা হাজিরনগর যাবে, আমরা স্টাফ কোয়ার্টার গেছি, স্টাফ কোয়ার্টার থেকে কইছে এই জায়গায় আসো, এই জায়গায় টাকা রেখে যাও, তুমি দেখে চলে যাবা, আমরা টাকা নিয়ে নেব। টাকা পেলো কিনা আপনি শিওর হবেন কিভাবে? পরে ওর বন্ধু মধ্যে শিউরে আমার ফোন দিছে, এটা টাকা আমরা পাইছি। এখানে কত টাকা দিলেন? এনে 1 লাখ টাকা দিচ্ছে। আচ্ছা, আর বাকি টাকা? বাকি টাকা চিটাং দিছে, আপনার চিটাং চকরিয়ার আগে একটা গ্যাস পাম্পে দিচ্ছে 1 লাখ টাকা। মানে গ্যাস পাম্পে কাকে দিলেন? এটা আমরা বাথরুমের টয়লেটের যে খুপড়ি আছে না, খুপড়িতে রাখছি, ওরাই নিয়ে গেছে। মানে জয়পুরের বউ যে দালালের মাধ্যমে ছিল, মানে জানে ডেরা ডুবাই, জয়পুর রোমানের ভাবি আছে, বড় ভাবি, এর আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, ডকুমেন্ট আছে। আর মানে ওরা তো কি আমার ওয়াইফের সাথে কি কথা বলছে, আমার সাথে কি কথা বলছে, সব ডকুমেন্ট আমার কাছে আছে। মানে আপনার দুবাইতে কি ঘটনা ঘটেছে তার টোটাল ডকুমেন্টস আপনার কাছে আছে? আমার কাছে আছে, মানে ওই ভিডিও আছে? ভিডিও আমার কাছে আছে। দুবাইয়ের ওই হোটেলের ভেতরে বা? হ্যাঁ, সব ভিডিও আমার কাছে আছে। এরপরে ফেরত আসলো কিভাবে? এরপর ফিজে তুলে টাকা দিয়েছে, টাকার মাধ্যমে পরে মানে যা করা তো মানে প্রায় আমার কাছে টোকেন আছে, আমার কাছে শব্দ, ওই যে সিসি ক্যামেরা আছে, ভয়েস ক্যামেরা আছে, একটা তো ভিডিও করা যায়, ওইখানে একটা ভয়েস ক্যামেরা আছে, যেখানে মেয়েরা থাকে ওইখানে মনে করেন এই কী কয় না কার সাথে কথা বলে, কী কোনো কাস্টমারের সাথে কোনো শেয়ার করো কিনা, ওই ভয়েস ক্যামেরা আছে। তখন ওরা ওই যে মানে কাস্টমারগুলো হয়তো ওগুলো শেয়ার করতো, তখন মনে করেন যে ইন্ডিয়ান ছেলেরা তো ওই আমাকে অনেক হেল্প করছে। যখন কাজ করতে হয়তো ও কাজ করতো না, ও আমাকে বলতো ভাই আমি কাজ করতে, ওর মায়া পয়রা আপনাকে ডকুমেন্টগুলো দিচ্ছে, আপনি একটা অ্যাকশন। মানে ওই ভিডিওটা কি ওই ছেলেটা করতো? না, ও আমার ওয়াইফের জন্য মানে ডিউটি সারার পরে যখন কাজ করার আগে কোনো মানে থাকতো যেখানে 1-2টা মেয়ে যেটা ভালো কাজ করতো, ওখানে মোবাইল থাকতো না, ওরা মোবাইল ভিডিও দিলে তখন ওরা মানে আউটসাইড দিয়া মানে ভাবতো আমার সাথে কথা বলতেছে, কিন্তু ওই কিন্তু মানে আমি ওর জন্য শিখিয়ে দিয়েছি, ওই আমার কথা বলতো, আমি এখান থেকে 2টা মোবাইল আসলো, একটা মোবাইলে কথা বলতো, আরেকটা মোবাইল ভিডিও করতো, ওইভাবে আমি ডকুমেন্টগুলো আমি রাখছি। এই অবস্থায় মনে করেন দিনকার কাটতে পরে মনে করেন 4 মাস পরে তবে সে বাংলাদেশে ফিরে আসে আর কি। আচ্ছা, আপনার তো জীবনের ঝুঁকি ছিল। হ্যাঁ, জীবনে অনেক ঝুঁকি ছিল ভাইয়া। ওইখানে আমাদের সাথে একটা মেয়ে ছিল, মানে আমার এই বান্ধবী বলতে পারেন, অনেক ভালো, মানে ওর সাথে আমার রিলেশন। ওই মেয়েটা রিলেশন কি এই দেশ থেকে? না না,
ওইখানে যাওয়ার পরে মানে ওই মেয়েটা মানে ওর ওর দুঃখের কথা আমারে বলতো, আমি ওর কথা বলতাম, মানে দুইজন খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে ওইখানে যাওয়ার পর। যখন এখানে গেছে ওর 2 মাস যে ছিলাম ওর সাথে, ও গেছে আমার আগে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে ও গেছে। তো বাংলাদেশে আসার জন্য অনেক চেষ্টা করছে, একবার মানে পলায়া যাওয়ার চেষ্টা করছিল, তার জন্য ওর হাতে পুরা শরীরে মানে ওই যে সিগারেট খায় না, সিগারেটের ছেঁকা মানে হাতের এইগুলার ভিতরে, তারপরে পিঠে ওই যে রান্নার খুরসুম পুরে কয় না যে দাগ দেয়, ওইগুলা দিয়ে মানে ছেঁকা দিছে যে পালায়া যাওয়ার শাস্তি। হ্যাঁ, খুন্তি পুইরা পিঠে, তারপর হাতের এইগুলা সিগারেটের মানে পুরা দাগ। আমি পরে জিজ্ঞেস করছি যে এইগুলা কিভাবে হয়েছে, পরে আমার বলছে ভুলেও কখনো পালানোর চেষ্টা করবি না। তখন বলছে কেন, যে পালায়া যাওয়ার চেষ্টা করলে এই যে আমার মতন দশা হইব। পরে আমার জামা খুলা দেখাইছে যে দেখ এইগুলা আমার দেহ শরীরে যে দাগগুলা দেওয়া, আমি যে পালাইয়া গেছিলাম আমার ধইরা ফেলছে, পরে আইন আমার এই শাস্তিগুলা দিচ্ছে। আচ্ছা, তারপর এইটা যা করার পরে তারপরে ওর 2 মাস পরে মানে বাবু পেটে ওর, তখনও মানে ওরে বাংলাদেশ পাঠায়নি, যে বাংলাদেশে আসার জন্য যে কাকুতি মিনতি করছে পাঠায়নি। যখন গর্ভবতীর মানে ডেলিভারির সময় হয়ে গেছে তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম, ওইটা রোজার মধ্যে 8 মাসের